স্বাধীনতা সংগ্রামী অগ্নিকন্যা, বাংলার ইতিহাসে, ভারতের স্বাধীনতার ইতিহাসে সর্বপ্রথম মহিলা, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। মাত্র 21 বছর বয়সে যিনি আমাদের দেশের জন্য ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, ব্রিটিশদের শোষণের হাত থেকে দেশকে, দেশবাসীকে রক্ষা করার জন্য লক্ষ্য আদর্শ দেশপ্রেমকে নিয়ে তিনি যার জীবনকে উৎসর্গ করেছেন দেশের জন্য, সেই শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবসে রক্তদান এবং কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান করছেন। অর্থাৎ তার আত্মবলিদান দিবসকে স্মরণীয় করে রাখার জন্য যে প্রোগ্রাম করেছেন তার জন্য আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা যারা আছেন, এই বর্ষাকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আপনাদের মূল্যবান সময় আজকের এই প্রোগ্রামে দিয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় এই প্রোগ্রামকে দেওয়ার জন্য এই প্রোগ্রাম সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারছে। আমি ধন্যবাদ জানাই যে টিম এসেছেন এখানে, মেডিকেল টিম এসে আজকের রক্তদান উৎসব থেকে, রক্তদানের মঞ্চ থেকে, এলাকা থেকে যে রক্তগুলো নিয়ে যাচ্ছেন মানুষের মুমূর্ষু রোগী সেবার ব্যবহার করবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা রক্ত দিয়ে সম্প্রীতি বার্তা বহন করছেন, ঐক্যের বার্তা বহন করছেন, বিভেদকে মুছে সাম্যের কথা বলে বার্তা দিচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি আরো ধন্যবাদ জানাই যে মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, তারা মিডিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেমন শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবসকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন, সাথে সাথে আমাদের যারা রক্তযোদ্ধারা যারা রক্ত দিচ্ছেন এবং আমাদের প্রোগ্রামের খবরটা যারা ছড়িয়ে দিতে সচেষ্ট হচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আরো সাথে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে, যাদের প্রচেষ্টায় আজকের প্রোগ্রামটা সফলভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। আমরা আজকে উপস্থিত হয়েছি স্টুডেন্ট ফ্রন্টের আমরা ব্লক কমিটির উদ্যোগে রক্তদান শিবির কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যে প্রোগ্রামে, আর তার স্মৃতিতে হচ্ছে আমি আগেই বললাম ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে, পশ্চিমবাংলার ইতিহাস দেখলে জানা যাবে স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করাতে, ব্রিটিশদেরকে পরাস্ত করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর ধরে যে ভারতীয়রা আপসহীন সংগ্রাম করেছিলেন, তার মধ্যে বাংলা কোনো অংশে পিছিয়ে ছিল না। পশ্চিমবাংলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, ব্রিটিশদেরকে ভারত ছাড়া করতে, ব্রিটিশদের ভারত থেকে দেশকে মুক্তি দেওয়ার প্রথম সারিতে বাংলার অবদান ছিল, যার আজও জগৎগুলো প্রমাণ আপনারা আন্দামানে চলে যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন যাদেরকে ওখানে রেখেছিল ব্রিটিশরা, সেখানে বাঙালি যে লোক আছে সেই নামের দেখেও বোঝা যাবে সে এমন একজন বাঙালি ছিলেন যার স্মৃতিতে আছে আমরা এই রক্তদান শিবির কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিচ্ছি। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার 5ই মে 1911 সালে অবিভক্ত বাংলার, তখন সম্ভবত চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্বল্প সময়ে মাস্টারদান স্বাধীনতা যোজনায় উদ্বুদ্ধ হয়ে মাস্টারদার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলোতে তিনি লক্ষ্য পূরণ করার স্বার্থে তিনি ওই বিপ্লবী বাহিনীতে যোগদান করলেন। মাত্র 21 বছর বয়সে তিনি পার্বত্য অঞ্চলে
ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটা ক্লাব ছিল, সেখানে 15 দিনের একটা টিম গিয়ে আক্রমণ চালায়। সেই আক্রমণ চালাবার ফলে ব্রিটিশ পুলিশের হাতে বেশ কিছু সহযোদ্ধারা ধরা পড়েন। প্রায় শহীদ ধরা পড়ে যাবে এই পরিস্থিতি হয়ে গিয়েছিল। তিনি কিন্তু ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে তিনি আত্মহত্যা করেন। হয়তো আত্মহত্যা শুনে অনেকে অনেক কথা বলতে পারে যে কেন তিনি আত্মহত্যা করে দিলেন। কারণটা অনেকটা বড় আছে। আপনাদের বলে রাখি, আলিপুর সেন্ট্রাল জেল এখন তো আলিপুর মিউজিয়াম হয়েছে, আপনারা গিয়ে একবার দেখে আসবেন। মিউজিয়াম করার একটু বিতর্ক আছে, আমি বিতর্কে যাচ্ছি না, আপনারা গিয়ে দেখে আসবেন। আমি আলিপুর মিউজিয়ামে গিয়েছি, গিয়ে দেখে এসেছি যেখানে ফাঁসি কাটছিল ব্রিটিশ পিরিয়ড থেকে, যেখানে আমাদের যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন দেশে, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে ব্রিটিশরা যেখানে ফাঁসি দিত তারই কাছে কাছে আমি একদম সন্নিকটে একটা দোতলা বাড়ি আছে, সেই জায়গায় করা আছে। সেলের বড় বড় জানালা ছিল, এখানে ফাঁসি ননস্টপ ছিল। সেই দিকে আমি কৌতূহলবশত ওখানে যে গাইড ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সেখানে ফাঁসি নন আর এই এত কাছেই সেলের দোতলা কেন, সরি জানালা কেন? বললেন যেটা পরিচয় কে ওরা ধরে। তখন তিনি আমাকে বলবেন যে আমাদের যখন স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতো, যারা ধরা পড়ে যেত তাদেরকে ফাঁসি দিলে তখন দিত, আর বাকি যারা যোদ্ধারা তারা যারা জেলে থাকতো তাদেরকে জানালার সামনে নিয়ে এসে দাঁড় করাতো, দাঁড় করিয়ে চাপ দিত, ভয় দেখাতো যে দেখো তোমার ওই সহযোদ্ধার অবস্থা দেখো, তাকে আমরা ফাঁসিতে চড়াচ্ছি। যদি তুমি না বলো কোথায় কি গোপনে কি আলোচনা করছো, কোথায় কি মিটিং করছো, ব্রিটিশদের বিরুদ্ধে কি প্ল্যান পরিকল্পনা তৈরি করছো, যদি না তোমরা বলো তোমাদের ওই একই ব্যবস্থা হবে, আপনাদের ফাঁসি দেওয়া হবে। তাদের মনে ভয় ঢুকাতো, সেই জন্য ওই ব্যবস্থা করেছিল। কিন্তু আমাদের কোন যোদ্ধারা যারা দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল, তখন ইন্টারনেট বা সোশ্যাল সাইটে কিছুই ছিল না, বা এই ফোনের এত বন্ধনা ছিল না। দিনার সংকল্প নিয়ে মনের আগে বেরিয়ে গিয়েছিল, শহীদ বিদায় ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ আজকালুল্লাহ ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ বিরসা মুন্ডাও ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ ভগৎ সিং ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ ফরিদাম বসু ভাবেছিল না যে চলার পথে কাকে পাবো। ওনারা এইটাই নিয়ে সংকল্প নিয়েছিল, দেশকে স্বাধীন করতে হবে। এগিয়ে এসেছিল, একে একে সহযোদ্ধারা জুড়ে গিয়েছিল। কিন্তু তারা অনেক অত্যাচার, ওই ভয় দেখানোর ফলে ওই আলিপুর সেন্ট্রাল জেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, প্রয়োজনে তারা ফাঁসি কাটে তাদের চলে গিয়েছিলেন দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার ফলে। কিন্তু কোন স্বাধীনতা সংগ্রামী কিন্তু কি প্রাণ কি পরিকল্পনা ব্রিটিশদের বিরুদ্ধে যোদ্ধারা নিচ্ছেন একেবারের জন্য বলেনি। ঠিক একই ভাবে যখন শহীদ প্রীতিলতা দেখলেন যে তাকে প্রায় ধরে ফেললেন, সেই সময় তিনি সম্ভবত কি বিশ্বের নাম সালফাত ফাজিল একটা নামের বিষ পান করে নিয়েছিলেন, নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন মাত্র 21 বছর বয়সে। শহীদ প্রীতিলতা আজকের যুবকদের মধ্যে বেকার ছিলেন না তিনি, আজকের যুবকদের মধ্যে বেকার ছিলেন না। তাকে নসদিন বলে ধর্নায় বসতে হয়নি, তাকে এই অভিযোগ করে বসতে হয়নি যে তার চাকরিটা তার মেধাটা অন্যজন চুরি করে দিয়েছিল। তার মেধার বলে, তার যোগ্যতার বলে তিনি একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি সেখানে শিক্ষকতাও করতেন। শিক্ষকতা ছেড়ে দেশকে স্বাধীন করতে হবে সেই তাদের তিনি নিয়োজিত হয়েছিলেন। মাত্র 21 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আজকে প্রয়োজন আছে, আজকের সমাজ থেকে নতুন করে শিক্ষার প্রয়োজন আছে, নতুন করে খলিলের প্রয়োজন আছে, নতুন করে আশফাকুল্লাহর প্রয়োজন আছে, নতুন করে বিরসামুন্ডার প্রয়োজন আছে, নতুন করে ভগৎ সিংয়ের প্রয়োজন আছে। আজকে যুব সমাজ কোথায়? আজকে যুব সমাজ কেউ ইন্টারনেটে ব্যস্ত, কেউ পাবজি খেলাতে ব্যস্ত, কেউ পরের গাড়ি নেওয়াতে ব্যস্ত। আজকে ভাবতে অবাক লাগে ভারতবর্ষে যে যুব সম্প্রদায় আছে পৃথিবীর আর কোনো দেশে নেই। প্রায় 60 কোটি যুব সম্প্রদায় ভারতবর্ষে আছে, কিন্তু এদেরকে কি করেছে
বিভিন্ন ভাবে ভাগ করে রেখে দিয়েছে। কাউকে ধর্মের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে জাতের নামে, কাউকে রাজনৈতিক দলের বিভিন্ন পরিচয় দিয়ে ভাগ করে রেখেছে। আজকে এই যুব সমাজকে যদি সঠিকভাবে কাজে লাগানো হলো, যুব সমাজের হাতে যদি কাজ তুলে দিত, যুব সমাজকে যদি দায়িত্বশীল করে তুলতো সরকার, তাহলে আমাদেরকে চীন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানের তো কথা আমি ভাবি না, আমি পাকিস্তানের কথা ভাবি না, কারণ ও ধর্মের মধ্যে পড়ে না। ওদের কবি পার্টি মানচিত্র থেকে আমাদেরকে সুযোগ দিলে আমরা মুছে দিতে পারবো। আমাদের স্টুডেন্ট পার্টি কাফি আছে ওদের জন্য। আমাদেরকে ভয় আমাদের সংক্রান্ত পারতো না, বছর বছর এসে আমাদের জমিগুলোকে দখল করতে পারতো না। শুধু আমাদের যুব সমাজকে বিভিন্নভাবে আলাদা করে রেখে দিয়েছে। আর যখনই মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ধর্মের কথা বলছে, ধর্মের হাতে রাখাইতে বিভেদ করে রাখা, বিভেদ ব্যস্ত করে রেখে দিচ্ছে। গত কয়েকদিন আগে ভারতবর্ষের পার্লামেন্ট, সেখানে আইন সভা, সেখান থেকে আইন তৈরি হয়। 140 কোটি করে মানুষ কিভাবে থাকবে, সারা দেশ কিভাবে পরিচালিত হবে, একজন মহিলার কি অধিকার আছে, একজন নারী, একজন শিশু, একজন ভারতবাসীর কি অধিকার আছে, যেখান থেকে আইন তৈরি হয় সেই আইন সভার মধ্যে বিজেপির একজন এমপি, সম্ভবত এমপি, 2বারের এমপি এবং 3বারের এমএলএ, যথেষ্ট সিনিয়র, তিনি কিভাবে একজন আরেক এমপির বিরুদ্ধে যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বললেন, তার ধর্ম ধরে বললেন, তাকে উগ্রবাদী বললেন বা বিভিন্নভাবে যে শব্দগুলো প্রয়োগ করলেন, এর থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের আইনসভাকে এই বিজেপি পরিচালিত সরকার সরিয়ে নিয়ে যেতে চাইছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত নিন্দাজনক। আমার তো মনে হয় ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে অত জঘন্যতম অত জঘন্য শব্দ প্রয়োগ হয়নি। শুধুমাত্র অসংসদীয় শব্দ নয়, যেগুলো বলেছেন চরম বিদ্বেষপূর্ণ। আমরা বেঁচে কটা বছর লক্ষ্য করছি, আমরা নোটিশ করছি, মানুষরাও বলছি, যেভাবে বাড়ছে, বিনার ভাষণ বাড়ছে, সেটা বাড়তে 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 আজকে পার্লামেন্টের মধ্যে পৌঁছে গেল। আর স্পিকার স্যার, যিনি কাস্টোডিয়ান, তিনি আর কোনো দেখতে পেলেন না। তাই আমি দাবি করছি পার্টির পক্ষ থেকে আমাদের যে অভিভাবকদের ওই সংসার পদ খালি ছাড়া হোক, তাকে গ্রেফতার করা হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় এই যে কেউ ধর্ম খেলা খেলতে চায়, দিনের শেষে আমরা ভারতীয় আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই স্টুডেন্ট পয়েন্টে বলবো, আপনারা সমাজ গড়ার কারিগর, আপনারা ছাত্র যুবক, আপনাদের উপরে অনেকটা নির্ভর করছে সমাজ কোন পথে চলবে, সমাজ কিভাবে পরিচালিত হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজনৈতিক রং না দেখে আপনারা তাদের সেবায় নিয়োজিত থাকুন। ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়েছিল, প্রফুল্ল চাকি 19 বছর বয়সে জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল। ঠিক একইভাবে আশফাকুল্লাহ খান, বিরসা মুন্ডা, ভগৎ সিং, এই তৈরিটা যারা 30-এর কোটা পায় ছুটে পারেনি, তার আগে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল, দেশকে স্বাধীন দেখতে চেয়েছিল। তাই আপনারা যারা ছাত্র যুব আছেন, স্টুডেন্ট পর্যায়ে যারা নেতৃত্ব আছেন, কর্মী যারা সমর্থক আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে বলবো সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস বলুন, তাদের জীবনকে পড়ুন, তারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যে আজকে সংবিধান আমরা পেয়েছি, আজকে সংবিধানের এই সেকুলারিজম আজকে বিপন্ন হতে চলেছে। এই সেকুলারিজমকে বরকরার রাখতে, তাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে আপনাদের জীবন দিয়েও সেটাকে রক্ষা করতে হবে। উপস্থিত আছেন তো নাকি? না ফেসবুকে শুধু বিপ্লব করবেন? ফেসবুকে বিপ্লব করলে হবে না। আর সে পশ্চিমবাংলা দেখুন, আমার তো মনে হয়
25-30 বছর বড় কোনো বিপ্লব দেখতে পাইনি। আমাদের প্রস্তুত নিতে হবে। বলে রাখছি আজকে এই মঞ্চ থেকে আপনাদের আজ প্রস্তুত নিতে হবে। আজকে রেলকে বেসরকারীকরণের করার জন্য রেলকে আধুনিকরণের নামে, রেলকে বিউটিফিকেশনের নামে, প্ল্যাটফর্মগুলোকে স্টেশনগুলোকে বিউটিফিকেশনের নামে আজকে হকার প্রায় পশ্চিমবাংলার 10 লক্ষ হকারকে উচ্ছেদের পরিকল্পনা চালাচ্ছে রেল। আমরা এটা হতে দেব না। হকার ভাইরা যারা দীর্ঘ 30 বছর 40 বছর ধরে রেলকে পরিষেবা দিয়ে আসছে, যাত্রীকে পরিষেবা দিয়ে আসছে, তাদের হকটাকে বজায় রাখে। সেই জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে হকার ভাইদের অধিকার সুনিশ্চিত করব। আপনাদের তো আমরা চাইব হিসেবে ফল্ট আমাদের পাশে থাকবেন। রেলকে স্টেশনগুলোকে বিউটিফিকেশন করছে, ভালো কোন আবার বিরোধিতা না, কিন্তু কি করছে যারা হকার ছিল তাদেরকে সরিয়ে দিচ্ছে। টেন্ডার দেবে আদানি আম্বানিদের মতো বড় বড় কোম্পানি, তারা টেন্ডারটা নেবে আর হকারগুলোতে আবার সোমবার পিকোদাসের মতো আবার ব্যবহার করবে। ওটা হতে দেওয়া যাবে না। আজকে বিউটিফিকেশন হচ্ছে 30 বছর 40 বছর 50 বছর ধরে রেল যাত্রীদেরকে পরিষেবা টাকা দিচ্ছে ওই হকারগুলো, তাদের জন্য আমাদের কথা বলতে হবে। কম করে 10 লক্ষ হকারের জীবন বিপন্ন হতে পারে, আর তাহলে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই হকারগুলোকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসা উঠেছিল সেগুলো ধ্বংস হয়ে যাবে। যে চক্রান্ত রেল করছে এটাকে আমরা হতে দেব না। হকারদের সাথে একটু কথা বলেছি, আগামী কয়েকদিনের মধ্যে তাদের সাথে বলবো। আমি আপনাদের জানিয়ে রাখছি, মানুষজনকে সজাগ করছি। সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, বলছে নাকি বেসরকারিতে পরিষেবা ভালো। আমি ছোট্ট একটা কথা বলছি, আপনারা সবাই তো স্বাস্থ্য পরিষেবা নিতে হয় তো, আপনাদের বলুন নিতে হয় তো? বেসরকারিতে পরিষেবা ভালো, কত টাকা দিতে হয় বলুন না ভাই? বিনা পয়সায় পাই বেসরকারিতে, আর সরকারি থেকে টাকা দিতে হয়। সরকারিতে টাকা লাগে না, বেসরকারি থেকে টাকা দিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে। যেটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটা নাগরিককে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার দরকার, সেটা না করে কি হচ্ছে এখন স্বাস্থ্য সাথী কার্ড ধরিয়ে দিচ্ছে, আর একটা কি ধরাচ্ছে আয়ুষ্মান ভারত। কেন্দ্র ধরাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড, আর রাজ্য ধরাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। দায়িত্ব কার্ড থেকে নামিয়ে দিচ্ছে, দেওয়া যায় না। মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে আপনার স্বাস্থ্যের অধিকার। ঠিক একই ভাবে এইগুলোকে স্টেশনগুলোকে বেসরকারীকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে। কিছুদিন পরে দেখবেন, আপনাদেরকে বলে রাখছি, যেমন আমরা এয়ারপোর্টে যখন যাই দেখবেন কিছু সময় আগে পর্যন্ত যেতে হয়, গিয়ে যাদের লাগেজ থাকে তো 1 ঘন্টা আগে প্রায় যেতে হয়। কেন? লাগেজটাকে একটু হ্যান্ডেল করতে হয়। যারা লাগেজ থাকা যায় অনলাইনে আপনার টিকিটটা করে নেওয়া যায়, ওয়েব চেকিং বলে না কি বলে, বেশিতে ফ্লাইট যাবে না, বলবো আসছে না, ওয়েব চেকিং অনলাইনে টিকিটটা করে নেওয়া যায়। ঠিক আসতে চলেছে আগামী রেল স্টেশনগুলোতে, বড় বড় রেল স্টেশন জাংশনগুলোতে, যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আসতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা আগে স্টেশনে আসলে স্টেশনের মধ্যে থাকতে হবে, তাহলে খাওয়া দাওয়া কি করতে হবে। খাওয়া দাওয়াটা করার জন্য ওই আদানি আম্বানিদের মতো কোম্পানিগুলো স্টল খুলে রাখবে, তাদের থেকে খাও। আর এই 30 বছর 40 বছর যে সমস্ত আমাদের গ্রামের এলাকার যারা আপনার হকাররা মাল বিক্রি করতে, সেটা হবে না। তাহলে জোর করে আমাকে জোর করলে ওখান থেকে খাবার কেনার জন্য এগুলো বন্ধ করতে হবে, নাহলে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডের দিকে আবার চলে যেতে হবে। আমাদেরকে জোর করে সবগুলো করা হবে। এই প্রসঙ্গ আসতে বললাম, আগামী দিনে আপনারা জানতে পারবেন। আপনাদের বলবো যারা ছাত্র যুব আছে, জার্সিটিতে আজকে আমরা এই রক্তদান শিবির করছি, তার জীবনীকে করতে হবে আমাদের। অল্প সময় বললাম আপনাদেরকে, দেশপ্রেম কাকে বলে তারা দেখিয়ে দিয়েছে। দেশে আমাদের মধ্যে দেশপ্রেম আনতে হবে। মাত্র 21 বছর বয়সে যে জীবনটাকে উৎসর্গ করতে দেশের জন্য আমাদেরকে মানতে হবে। আর সাথে রক্তদানের কথা বলে আমি করবো। আপনারা রক্ত দিচ্ছেন, অনেকেই আজকে আমাদের সহজ হয়ে গিয়েছে। রক্ত 4টে গ্রুপ আমরা সবাই জানি, কিন্তু নতুন একটা গ্রুপ হচ্ছে বোম্বাই গ্রুপ। এখন দেশের খুব রেয়ার গ্রুপ, কিন্তু এই রক্তদানের রক্তের গ্রুপের একটা বহুত বড় ইতিহাস আছে।
টাইম স্বল্প বোর্ডের ব্যাপার আছে। রক্তদানের রক্তের গ্রুপের একটা বড় ইতিহাস আছে, পরে বড় ইতিহাস বলছিলেন, ছোট্ট করে বলছি। রক্তের গ্রুপের আবিষ্কারটা হচ্ছেন কার্ল ল্যান্ডস্টাইনার। উনি 1900 সাল থেকে 1907 সাল পর্যন্ত লেগেছিলেন এইগুলো টোটালকে সাজাতে, আইডেন্টিফিকেশন করা। রক্তের গ্রুপ আবিষ্কার থেকে আইডেন্টিফিকেশন 1900 থেকে 1907 সাল পর্যন্ত টাইম লেগেছিল। তিনি যে মহান কাজটা করেছিলেন বলে মানুষ এখন সহজেই আমাদের যখন দরকার হয় রক্তের কি বলি আমরা কোন গ্রুপ, এই যে সহজে বলছি, এটা থেকে দীর্ঘদিনের গবেষণার প্রভাব। অবশেষে 1900 সালে রক্তের গ্রুপে নিয়ে 1907 সাল পর্যন্ত টাইম লাগে এই আইডেন্টিফিকেশন করাটা। কার্ল ল্যান্ডস্টাইনার হচ্ছে রক্তের গ্রুপের তিনি আবিষ্কর্তা। তিনি ইনার এই প্রচেষ্টার জন্য, ইনার এই সফলতার জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাহলে কত সময় কাজ লেগেছিল? আমি 1900 সাল থেকে 1930 সাল, 30 বছর পরে তিনার সফলতার জন্য তিনি যে পৃথিবীর মানুষকে যে সহজ পদ্ধতি দিয়েছেন, পৃথিবীর মানুষের জন্য যে উপহারটা দিয়েছেন, এই উপহারের ফলস্বরূপ তাকে পৃথিবীর মানুষ নোবেল পদবী তাকে কত বছর পরে পুরস্কারে ভূষিত করেছেন? 30 বছর টাইম লেগেছে। তাই আজকে আমরা আমার মুখে স্টুডেন্টস ফান্ডে যে ছেলে মেয়েরা বা স্টুডেন্ট ফান্ডের রাজ্য কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, পণ্ডিত জানাই। আপনারা যে বীজ বপন করেছেন এর ফল আগামীকাল পেয়ে যাবে আশা করবেন না। আপনারা যে বীজ বপন করেছেন আগামী 30 বছর, 40 বছর, 20 বছর, 10 বছরে পাবেন এই আশা রাখুন, তবে ফল আপনারা পাবেন। যে বীজ আপনারা বপন করেছেন এই বীজের ফল আপনারা পাবেন। তাই রক্তদান শিবির নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। আমি এই মঞ্চ থেকে বলছি, রক্তদান করলে মুমূর্ষু রোগীর যেমন প্রাণ বাঁচে, ঠিক একইভাবে রক্তদান করলে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সাম্যের বার্তা যায়, ভেদাভেদ মুছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে ওঠে। আর রক্তদান করলে কি হয়? যে রক্ত দিচ্ছে তার স্বাস্থ্য ভালো থাকে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া যদি কোন ব্যক্তি রক্ত দেয় তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম। এখন দেখবেন প্রায় খবর পাওয়া যায় অমুক ব্যক্তির হার্ট অ্যাটাক করেছে। রক্তদান করলে স্বাস্থ্য ভালো থাকে। এই আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা প্রতিটা 90 দিন ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা যে ক্যারেক্ট হোক না কেন সেখানে দিন দিয়ে আপনার যেমন অন্যের যেমন স্বাস্থ্য ভালো থাকবে, সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা দেবে, ভেদাভেদ বুঝবে, সুস্থ সমাজ হবে, ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আমি এই মঞ্চ থেকে বলবো আপনাদেরকে, কোন মঞ্চের মাধ্যমে হচ্ছে, কে রক্ত, কোন সংগঠন রক্ত নিচ্ছে, কোন পার্টি রক্ত নিচ্ছে, কোন দুর্গা উৎসব কমিটি রক্ত নিচ্ছে, কোন নবী দিবস কমিটি রক্ত দিচ্ছে, কোন মন্দির কমিটি রক্তদান শিবির করছে, কোন ঈদগাহ কমিটি রক্তদান শিবির করছে, ওটা আপনারা দেখতে যাবেন না। আপনাদের 90 দিন যদি হয়ে যায়, আপনাদের সামনে চোখের সামনে যে রক্তদান শিবিরটা হচ্ছে সেখানে গিয়ে আপনারা রক্ত দিন। রক্ত নিয়ে ধর্মের ভেদাভেদ ওরা আমরাই করবেন না। আমরা যারা আমাদের মধ্যে অনেকে দেখবে একটু নাচ শিক্ষায়, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও জৈন, ও আপার কাস্ট, এ লোয়ার কাস্ট, একটু নাচ শিক্ষায়। যে নাচ শিক্ষায় তার রক্তের প্রয়োজন হলে গিয়ে কি বলে, আমি মুসলমান, আমাকে মুসলমানের রক্ত দাও, বলে একবার। আমি ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণের রক্ত দাও। আমি হিন্দু, আমাকে হিন্দুর রক্ত দাও। আমি খ্রিস্টান, আমাকে খ্রিস্টানের রক্ত দাও। কোনদিন বলতে শুনেছেন? বেটা বিপদে বললে তখন সব ভুলে যায়। যখন বিপদে বললে সব ভুলে যাচ্ছে, তাহলে যখন আমরা ভালো জায়গায় আছি কেন বলছি না? যারা এই সমাজ ব্যবস্থা করতে চাইছে, আমরা ওরা যারা ভাগ করতে চাইছে, ছাত্র যুবককে বলবো আপনারা দায়িত্ব নিন। ওই আমরা ওরা এই পাঁচিলটাকে ভেঙে আমরা ভারতীয় এই পাঁচিল গড়ে তুলুন। আর আমরা যদি দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠতে পারি, আমার বিশ্বাস, আমার ভরসা, আমরা যদি দায়িত্ব নিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটস আমরা দাবি করি, ফান্ডামেন্টাল ডিউটি যদি যথাযথ পালন করি, দায়িত্বশীল যদি ভারতীয় হয়ে উঠি,
ভারতবর্ষ একদিন পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে থাকবে, পৃথিবীর সব দেশের থেকে উপরে থাকবে। হবে তো নাকি ভাই? না ভাইজান বলছে হয়ে যাবে, তারপরে নিজের বেলায় আঁটি আছে, পরের বেলায় কি বলে সেটা না হয়ে যায়। যেটা করবেন, যে যেখানেই থাকুন না কেন, পড়াশোনা করছেন, ছাত্র যুবদের তো মাইকের আওয়াজও যাচ্ছে, প্রত্যেক উদ্দেশ্যে বলছি। ছাত্র যুব আছে, শিক্ষক আছেন, সরকারি কর্মচারী আছেন, পথচলতি মানুষ আছেন, ভ্যান চালক আছেন, ডেলিভার আছেন, দোকানদার আছেন, পুলিশের লোক আছেন, সিভিক ভলেন্টিয়ার আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষের কানে আওয়াজটা যাচ্ছে। প্রত্যেকের কাছে অনুরোধ করবো, সর্বোপরি আমরা যারা রাজনীতি করছি প্রত্যেকে যদি দায়িত্বশীল হয়, যেটার ফিল্ড থেকে যদি লক্ষ্য এটাই থাকে আমার কর্মের দ্বারায়, আমার কাজের, আমার কথাবার্তা দ্বারায় যাতে দেশ এগিয়ে যায়, এই যদি আমাদের মাথায় ঢুকে যায়, খুব দ্রুতই আমি আশা করবো, আমি বিশ্বাস করি, ভরসা করি, খুব দ্রুতই কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আসলে উপনীত হব। আর যদি মনে হয় ওটা ওর ব্যাপার করে নিচ্ছে, এটা ওর ব্যাপারই করে নি, এটা আমার ব্যাপার আমি করে নি, তাহলে ক্রমশ আমরা পিছিয়ে যাবো। ক্ষুধার সূচকে ভারতের স্থান কত জানেন তো? 107 নম্বরে ক্ষুধার সূচকে আমরা। এটা মাথায় রাখতে হবে, যদিও কেন্দ্রীয় সরকার এটাকে বলছেন না, কারণ কেন্দ্রীয় সরকারের বিপক্ষে গিয়েছে। যদি শুধু 7 নম্বরে থাকতো এটা কেন হই হই করতো। তাই আপনাদের প্রত্যেককে বলবো, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীলতার পরিচয় কে দিয়েছে জানেন? ক্লাস 5 এর ওই বাচ্চাটা। কোথাকার বাচ্চা? মালদার হরিশ্চন্দ্রপুরের মুরসিলিম নামে এক ক্লাস 5 এর বাচ্চা। ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সে যাচ্ছিল, যাওয়ার পথে থেকে রেল লাইনের মধ্যে মাটি ধসে পড়েছে, সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছিল, ওই রুটে যাওয়ার কথা। সে কিন্তু অন্য কাউকে ডাকেনি, নিজেকে একজন দায়িত্বশীল মনে করে তার পরের গেঞ্জিটা উড়িয়ে রেলটাকে ফেলে আসছিল, সেটাকে থামিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। সুতরাং যদি মনে করি আমি দায়িত্বশীল হব, ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় বহন করবো। ওই বাচ্চাকে দেখে শুধু পশ্চিম বাংলা নয়, আজকে সারা ভারতবর্ষের বাচ্চাগুলো কিন্তু স্বপ্ন দেখছে আমরা এমন কাজ করবো, দৃষ্টান্তের পালন করবো। তাই ছাত্রদের বলি, আপনারা আপনাদের ফিল্ড থেকে এমন কাজ করুন যে মানুষ আপনাদেরকে বাবা না দিয়ে থাকতে পারবে না। এমন কাজ করতে হবে আপনাদেরকে। শুধুমাত্র মাইক নয় না, অমুক চোর তমুক চোর, অমুক ডাকাত এ ডাকাত, এ বলে কিছু লাভ হবে না। ছাত্র যুবদের উদ্দেশ্যে বলছি, তো চোর ডাকাত কে সব জেনে গিয়েছে, যারা রাজনৈতিক দল আছে তারা বলবে। আপনাদের কাজ হবে, আপনার পাড়ার বাচ্চারা, আপনার লেখা যিনি ভ্যান চালক, আপনার লেখা যিনি কৃষক, তার ছেলেটা কিভাবে কলকাতাতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারে, জেএনইউ ইউনিভার্সিটি দিল্লিতে ভর্তি হতে পারে, জামিয়া মিলিয়াতে ভর্তি হতে পারে, হায়দ্রাবাদে ইন্দ্রতে ভর্তি হতে পারে, দেশের বাইরে ভর্তি হতে পারে। তার ব্যবস্থা কিভাবে করবেন? এটা ছাত্র যুব স্কুলের ফন্ডের কাজে বলে আমি মনে করি। এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা মাইক তুলছে, কে কার গার্লফ্রেন্ড কি করেছে, কার বাড়ি থেকে কত টাকা উদ্ধার হয়েছে, ওটার থেকে বড় কাজে যে আপনারা ভাবেন আপনার এলাকার যে ছাত্ররা বাচ্চা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তাকে কিভাবে লোকের কাছে হাত পেতে হলো, কিভাবে ভিক্ষা করা হলো, ভিক্ষা তুলে তাকে পড়াশোনার কিভাবে দায়িত্ব ব্যবস্থা করে দেওয়া যায়, এই দায়িত্ব আগে আপনাদেরকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা বললেন, আপনারা সমালোচনা করবেন, যখন ছাত্র যুব থেকে যখন মেইনস্ট্রিম পলিটিক্সে আসবেন, অবশ্যই আপনারা সমালোচনা করুন। আপনাদের সময় হচ্ছে এখন শিক্ষা অর্জন করা এবং সমাজকে কিভাবে শিক্ষিত করা যায়, আপনাদের মূল দায়িত্বটা হয়ে উঠবে বলে মনে করি। অনেক কথা আর বাড়াবো না, চলে বক্তব্য দেব। ভারতবর্ষের রক্তদানের ইতিহাস অনেক বড় আছে, পুরো সাল মনে রাখবেন। সর্বপ্রথম ভারতবর্ষের রক্তদান হয়েছিল 1942 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন সেনাদের যখন রক্তের প্রয়োজন হয়েছিল, আহত সেনাদের রক্তের যখন প্রয়োজন হয়েছিল, অর্থাৎ 1942 সালে ভারতবর্ষের প্রথম রক্তদান হয়। আর এই যে ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা যেটা করি, স্বেচ্ছায় রক্তদান শিবির 1954 সালে
মুম্বাইয়ে পড়ে হয়েছিল। এই স্বেচ্ছায় রক্তদান শিবির এই ধরনের ক্যাম্প করে ভারতবর্ষে সর্বপ্রথম হয়েছিল কত সালে? 1944 সালে। যিনি একজন ভদ্র মহিলা নেতৃত্ব হয়েছিল, তার নাম লীনা নামে একজন ভদ্র মহিলা, তার নেতৃত্বে 1954 সালে ভারতবর্ষে প্রথম হয়েছিল। তারপরে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন করছেন। কিন্তু এই রক্তদান ইতিহাসের এক সর্বোচ্চ রক্তদান করে ভারতবাসী দেখিয়ে দিয়েছে। ৭৭ জনের অধিক রক্ত দিয়েছেন, ৭২৩ জন রক্ত দিয়ে রেকর্ড করে দিয়েছেন। আমি আশা করব এই রেকর্ড পশ্চিম বাংলার কেউ কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল ভাঙুক, আগামী দিনে ভাঙার আবার প্রস্তুত আছে, আবার নতুন রেকর্ড করে দেখাবে। এই রেকর্ডটি আমাদের মধ্যেও, আমাদের এই রেকর্ডটি যে ওরা এক বছরে, ওরা মিন্স মানে ওই রাজনৈতিক দলের কথা বলছি, অমুক রাজনৈতিক দল এক বছরে 30টা রক্তদান শিবির করে, আমরা এক বছরে 31টা করে দেখিয়ে দেবো। তা আমরা পাচ্ছি না। ওই রাজনৈতিক দলের যে নেতারা ভালো কাজ করছে ধরে কিভাবে মিথ্যা কেসে জেলে রাখতে এই তৎপরতা দেখাচ্ছি। কম্পিটিশন দেখা হোক না, যে ওরা 5টা ছেলেকে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাতে সক্ষম হয়েছে, আমরাও পাঠাবো, তার কম্পিটিশন করছে না। এটা আমাদের মধ্যে আসা দরকার, গঠনমূলক সমালোচনা হওয়া দরকার। কিন্তু হচ্ছে শুধু ওই লোকসভার গঠনমূলক সমালোচনা হলো, সমালোচনা করার অধিকার আছে। আমার দেশের যিনি বুঝানোর জন্য আমি ছোট বলছি না, তিনারা আছে বলে কিন্তু আমরা সুষ্ঠু পরিবেশ পাচ্ছি। যিনি জুতো সেলাই করে, যিনি ভ্যান চালায়, যিনি পুলিশের লোক আছে, যিনি নেতা আছে, থেকে সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি, তারও সমালোচনা করা যায়, এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে। সবার সমালোচনা করতে পারবো আমাদের দেশের সাংবিধানিক অধিকার, কিন্তু সমালোচনা করতে গেলে কি করতে হবে? সংযত হয়ে করতে হবে। আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি প্রথম দিনে একটি নতুন প্রফেসরের সাথে আমাদের ইন্ট্রোডাকশন হয়। তো তিনি নতুন এসেছেন ইউনিভার্সিটিতে, আমরা মাস্টার ডিগ্রি করছি ফার্স্ট সেমিস্টার, তার ফার্স্ট ক্লাস। তো তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, নামটা যেমন জিজ্ঞাসা করলেন, আমার নাম কি, কোথায় বাড়ি, হ্যাঁ কত আমার পরিচয় দিলেন। তিনি হায়দ্রাবাদ ইফলু থেকে তিনি এসেছিলেন, পড়াশোনা করেছেন, ওখান থেকে পিএইচডি করেছেন। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম স্বাভাবিকভাবে, স্যার আপনার পেপারটা কি ছিল, জিজ্ঞাসা করলাম আপনি কি ছিল, আপনার থিসিসটা কি ছিল। পিএইচডিটা কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে হয়। তো তিনি বললেন তার সাবজেক্টটা ছিল ক্রিটিসিজম, তার সাবজেক্টটা ছিল। তিনি প্রথম দিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন, মানে আমাদেরকে বলেছিলেন, এটা আজও বললেন, আমি মৃত্যুর আগে মৃত্যু দিন পর্যন্ত ভুলবো না, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমালোচনা করার অধিকার আছে, কিন্তু তুমি যে বিষয়ে সমালোচনা করবে সেই বিষয়ে তোমার কর্তব্য হলো তাদের আগে জ্ঞান অর্জন করা, তারপরে তুমি সমালোচনা করো। আর আজকে কি হচ্ছে, ফেসবুকে বিপ্লবী এসেছে, সেই বিষয়ে না জ্ঞান আছে না কিছু, শুধু সমালোচনা করে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা সমালোচনা করার রাইট আছে, আগে সর্বপ্রথম সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমি আজকে বলবো, এদিকে কি করে গেল আমাদের মাইকটা কিনে দিয়েছে, কি করে হ্যাঁ চিন্তা করছে না, তুমি কি করছো হ্যাঁ করছো, তোমার থেকেও ভালো হতে পারে বলতে পারি, কিন্তু আমার কি এই বিষয়ে জ্ঞান আছে? তাহলে আমাকে কি করতে হবে? আগে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমি আগামী দিনে বলবো, আমার ফেসবুক পেজ আপনারা বলে রাখলেন, এই গ্রাম অঞ্চলের মানুষ অনেক সাধারণ মানুষ এসে দাঁড়িয়ে আছে, এটা ছাড়া একটা অন্য বিষয়ে কথা বলা আপনার অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে না তো? যারা বাইরে রাখে না আওয়াজ দেন তো, অসুবিধা হবে না তো? কারণ ভাই এমবিবিএস কোর্স ওতেও কিন্তু একটা বিষয়কে উপেক্ষা করেছে। আপনি তো বলতে পারেন ভাই আপনার কত জ্ঞান, মোটে আমার জ্ঞান নেই, আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই, আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। সাপের কামড় নেই, আমাদের গ্রামের মানুষ, এগুলো তো ম্যাক্সিমাম যারা আছে সব চাষবাস করা মানুষ, সাপের
কামড় কাদের কেটেছিলেন? গ্রামের মানুষকে। শহরের থেকে গ্রামের মানুষ বেশি সাপে কামড়ে মারা যায়। এমবিবিএস এর যে কোর্স হয়, যে পড়ানো হয়, সেখানেও কিন্তু এই সাপে কামড় নিয়ে বেশি আলোচনা না, মানে একটা উপেক্ষা করে গিয়েছে। আগামী দিনে বলবো আপনাদেরকে, পশ্চিমবাংলার মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এত ভালোবাসেন আমাদের মানুষদেরকে, পশ্চিমবাংলায় তার মন্ত্রীদেরকে দিয়ে বলছেন পশ্চিমবাংলায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু এই কৃষিকাজ করতে গিয়ে সাপের কামড়ে পশ্চিমবাংলায় প্রায় প্রতি বছরে 850 জন মারা যাচ্ছে। তাদের মরা না গিয়ে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় তার সুব্যবস্থা মুখ্যমন্ত্রী করেননি। এটা আমি বলবো আর কি, সময় ফেসবুকে বলবো, এখন শব্দ করে বলি। কি হচ্ছে? তথ্য দিচ্ছে আপনাদেরকে, পশ্চিমবাংলায় 1 বছরে 850 জন, প্রায় 850 জন মানুষ সাপে কেটে মারা যায়। সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ সরকার থেকে দেয়। মান আপনারা তো, আমি সবার দীর্ঘায়ু কামনা করি। আমি চাইবো না কেউ সাপে কেটে মারা যায়, কোনোদিন চাইবো না, দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমরা মাঠ ঘাটে যাই তো, চন্দ্রকোনা সাপ বেশি কামড়ায় না, বিভিন্ন জায়গায় কামড়াই তো। পশ্চিমবাংলায় যে সাপ আছে তার মধ্যে 6 রকম সাপ বেশি কামড়ায়, 6টা বিষধর বেশি কামড়ায়, তার মধ্যে 4টে সাপ বেশি কামড়ায়। তো আগামী দিনে বলবো, গবেষণা করছি, শিক্ষা অর্জন করছি, যারা এক্সপার্ট তাদের কাছ থেকে শিখছি, শিখে সমালোচনা করবো সরকারের। শিকার চলছে, আমার পিওর চলছে, কিন্তু এখন বলে যাচ্ছে কেন? জানার জন্য। যারা এখানে গ্রামের মানুষ আছে, যারা মাঠে ঘাটে বেশি থাকে, তাদের বলি, সাপে কামড়ালে আপনারা 100 ঘন্টা 100 মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট পেয়ে যায়, 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এবিএস যদি অ্যান্টিভেনম যেটা বলে যদি দেওয়া হয় তার শরীরে, তাহলে বেঁচে যাবে মানুষ। এটা মাথায় থাকে জানো, রুল অফ 100 বলে, মানে এটার ভাষাতে রুল অফ 100 বলে। যদি কোনো সাপে কামড়ের রোগী যদি 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এই অ্যান্টিভেনম তার শরীরে পুশ করা যাবে হয়, তাহলে সেই থেকে বেঁচে যাবে। এটা মাথায় থাকবে তো। আর সাপে কেটে কোনো রোগী মারা গেলে সরকার তাকে ক্ষতিপূরণ দেয়। এটা নতুন আজকে শুনলেন মনে হচ্ছে না? হ্যাঁ, এটা নতুন আজকে মনে হচ্ছে, অনেকের নতুন শুনলেন। আগামী দিনে অনেক নতুন শুনবেন। স্টুডেন্ট ফান্ড বা আইএসএফ কে ফলো করে রাখবেন, আমরা নতুন শেখাবো। নতুন বলতে ভুল মেসেজ নয়, যেগুলো জানানো হয় না আপনাদের সাথে জানাবো, ক্ষতিপূরণ হয়। তো আগামী দিনে বলবো, শুধু সরকার কোথায় ব্যর্থ সেটা বলছি। অস্ট্রেলিয়াতে বাজারটা হয়ে যাবে, তারপরে 2 মিনিট বলতে পারবো। রেকর্ড হচ্ছে 5 বছরে 2 থেকে 3 জন সাপে কামড়ে মারা যায়। তার তুলনায় পশ্চিমবঙ্গের সাপ অনেক কম। তাহলে এখানকার সাপে কাটা রোগী এত মারা যাচ্ছে কারণ 1 বছরে 850 জন কম করে প্রায় 850 জন মারা যাচ্ছে কেন? উন্নত মানের পরিষেবা আছে এখানে নাই। এই পোল আমি আগামী দিনে খুলবো, এই রাজ্য সরকারের এই পোল আগামী দিনে খুলবো। কৃষক ভাইদের জন্য অনেক কান্নাকাটি করে, আর কৃষক ভাইরা যখন সাপে কামড়ে মারা যাচ্ছে তার জন্য সরকারের কোনো সদিচ্ছা নয়। আগামী দিনে বিস্তারিত নিয়ে আসবো, যেটা নিয়েছে সরকার যে কৃষক ভাইদের কথা ভাবে না সেটা তুলে ধরবে। জানিয়ে দিই, বজ্রপাতের কারণে মারা গেলে বাজপরে অনেকে মারা যায়, তোমরা কৃষকরা বেশি মারা যায়, ধান চালের উপরে মারা যায়, তেল এবারে মারা যায়। সরকার সেটাকে ক্ষতিপূরণ দেয়, কজন পেয়েছে ভাই আমরা লাস্ট 10 বছরের কথা বলছি, জানানো হয়নি। তো জেনে রাখুন আপনারা। বক্তব্য শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, বেশ দেশ শুরু হয়েছে, অলরেডি 100 জনের মতো নাম লেখানো হয়েছে, যতটুকুটা হবে সেটা সম্ভব হোক। তবে একটা কথা আমি ছাত্র যুবদেরকে বলবো, ভেঙে পড়ার কোনো জায়গা নাই। বৃষ্টি হয়েছে, লোক কম হয়েছে, উনি ভাববেন না। আমি আমার কথা বলছি, আমি কোনো লোকেরই ভাবি না, কোথাও লোক
কারণ আপনারা জানেন নলেজ সিটির মাঠে লোকের বক্তব্য দিয়েছি, আর আমি 20টা লোকের সামনে বক্তব্য দিয়েছি। ওখানে যে এনার্জি দিয়ে বক্তব্য দিয়েছি 20টা লোকের সামনে একই এনার্জি দিয়ে বক্তব্য দিয়েছি। লোক বেশি কমে নেই ভাবি না, যে কটা আছে বা যতটা আছে তাদের বুঝাতে পারলে আমি আমার কাজ বুঝিয়ে দেব। তাদের অধিকার সম্পর্কে কিছু বলা, আজকে কিছু অধিকার সম্পর্কে বলেছি আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনের শেষে একটা কথা অনুরোধ করবো, প্রতিবেশী এটা মাথায় রেখে দেওয়া আশা করবো। কে ধর্ম বর্ণ জাত রাজনৈতিক দল সব থাকুক, কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন। বিপদে বললে রাম রহিমকে রক্ত দেবে, রহিম রামকে রক্ত দেবে। যারা লড়িয়ে দিচ্ছে না তারা দিতে আসবে না, এটা মাথায় রাখবেন। দিনের শেষে প্রতিবেশী এটা করবেন। আর একটা আওয়াজ তুলতে হবে, সরকারি কর্মচারীদের আজকে দিয়ে পাচ্ছে না। আমার আপনার বাড়ি তারা তাদের সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হোক। আর সিভিক ভাইরা আরো বেশি বঞ্চিত। সিভিক ভাইদের 9,300 টাকা মাইনে চলে ভাই, সমকাজে বেতন দিয়ে হোক, সিভিক ভাইদের মাইনে বাড়ানো হোক, এই দাবি তুলতে হবে। আর তো যারা যেগুলো যা আছে সময়তে বলি, শিক্ষক নিয়োগ যেমন আছে পূরণ করতে হবে। শিক্ষকদেরকে প্রাইমারি, আপার প্রাইমারি, SLST মাদ্রাসা থেকে শুরু করে আনএডেড যেগুলো যা আছে সেগুলো পূরণ করতে হবে। এই দাবি আপনাদেরকে তুলতে হবে। আপনাদের ছেলেদের ভবিষ্যতের দাবি এগুলো, আপনাদের ছেলেদের ভবিষ্যতের সাথে জুড়ে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনোদিন আবার দেখা হবে। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে আপনারা বসবাস করবেন। ধন্যবাদ সকলকে।